নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ষষ্ঠ দফা ভোটের শুরুতেই কিন্তু তৃণমূল কংগ্রেস সাফ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবারে যে হারটা দেখতে চলেছে সেই হারের সূত্রপাত কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেল, আর যেটা একদম সহাস্যে সবার সামনে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী। শুনুন। এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে, বিকশিত ভারতের পক্ষে, শক্তিশালী ভারতের পক্ষে। এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন, যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকেই আমি আমার ভোট কাস্ট করেছি। এটাতে কোনো লুকানো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমি 200 মিটার বাইরে বলছি। নট টুডে ইজ 144, আর আমার বিশ্বাস 400-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক, হলদিয়া, নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা, এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন। আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি, ছোটখাটো, অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে। সেগুলো করার ক্ষেত্রে মোদীজির আশীর্বাদ সহযোগিতা নিয়ে জাস্টিস গাঙ্গুলি সেটা করবেন, এই বিশ্বাস আছে। তৃণমূল না, এগুলো তৃণমূলই, মানে লুম্পেন। এটা আইপ্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে। ঘাটালে হিরণকে আটকেছে, এখন পেটানি খাচ্ছে। আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস 200-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারে না, বলছে দিতে দেয়নি। নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত, সোনাচূড়া, গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া, একাধিক গ্রাম পঞ্চায়েত, সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই। আর সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা 21-এও আমার ভোটে পারিনি, মুসলিম বুথে, 63টা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো, একটা দুটো হয়তো প্রবলেম আছে, সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে। ইটস এ ভেরি গুড সিগন্যাল। এবং আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো। 2 নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে। 1 নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার লিড। আমরা 5 থেকে 10 হাজার ভোটের লিড, মানে আমাদের 30 টার্গেট আছে। আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো। সোনাচূড়াতেও তো ওদের এজেন্ট বসেনি, আর তৃণমূল বলছে ভোট দিতে দিচ্ছে না আমাদেরকে। ওদেরকে কানতে বলুন, ওদের বহু জায়গায় এজেন্ট নেই। ময়নার বহু জায়গায় এজেন্ট নেই, বহু জায়গায় এজেন্ট নেই। ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই। তো ভোট সরাসরি হচ্ছে। মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো? চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি। আচ্ছা, চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না, হয়ে গেছে। আপনি এবার আরেকজন বলছি, সোনাচূড়ায় কিন্তু বোমাবাজি আতঙ্কে রয়েছে এখনো লোক। সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। 4 তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো, মানে আনন্দে বোম ফাটাবো। মানে সে বোম হবে 65 ডেসিবেলের নিচে এবং বিধিসম্মত বোম। না, অ্যারেস্ট হবে না। সঞ্জয় আড়ি, এটা দলিত ছেলে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার মাকে খুন করেছে। এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে। দেবব্রত মাইতির কেসে 18 মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই। আবার একজন সনাতনী হিন্দুকে, তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে। এই কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই। এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে। শেখ সাউদ্দিন, হাবিবুর রহমানরা জেল খাটার পরেও, বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল রাজিদের, শামসুলদের। ভোটে মেশিনের শেষ, তৃণমূলের দফা রফা করে দিচ্ছে লোক। আমি পদ্মফুলে টিপলাম, পদ্মফুল তো দেবে গেছে। 3 ঘন্টা হয়েছে, তাতে সব পদ্মে মারছে। পদ্মের বাইরে কোনো কথা নেই। ওদের ক্যাম্পে হয়েছে 2-4টে লোক আছে, চোখ মারছে আমাকে, ওই ঠিকাদারি করি, চোখ মারছে। চুপচাপ পদ্মে ছাপ। ও করে আমিরুল, ও আমিরুল বলে একটা লুম্পেন করে, এর দশাও ঠিক হবে। আমিরুল খুনের মামলার আসামি। সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত। 25 জনের মধ্যে এফআইআর নেমে অ্যাকিউজড। জেলে যাবে, জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে, জেলে যাবে। শুনলেন
দেখুন, আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে ষষ্ঠ দফা ভোটে কিন্তু সর্বনাশ হতে চলেছে তৃণমূলের। সর্বনাশের কিছুটা হয়তো বাকি ছিল, কিন্তু 16 কলা পূর্ণ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। একদিকে সাধুদের অপমান করা, আরেকদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়া, এবং তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলা যে মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দিতেই হবে, সংগ্রহ করে রাখতেই হবে, এবং আমরা এই আইন মানে যে আদালতের যে রায় সেটা আমরা মানি না। এই সব কিছু কিন্তু ধাক্কা মারতে চলে, যেটা আমরা সবাই জানতাম। আর সেই ধাক্কা মারাটা যে এত প্রবলভাবে আসবে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেও জানতো না। আমি বারবার আপনাদের সামনে বলেছিলাম যে ষষ্ঠ দফা ভোটে যে ফলটা হবে, যে জায়গাটা যেতে চলেছে, সেটা কিন্তু ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর জায়গায় যাওয়ার প্রবণতা কিন্তু আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি। আপনারা জেনে রাখুন, এই যে পশ্চিমবঙ্গে ভোটটা হচ্ছে মানে ষষ্ঠ দফা ভোট, এই ভোটের মধ্যে যে কটা জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে অন্যতম কিন্তু মেদিনীপুর। মেদিনীপুর নিয়ে কিন্তু অনেকেরই চিন্তা ছিল যে কি হবে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে পূর্ব মেদিনীপুরে যেখানে তমলুক এবং লোকসভা এবং তার সঙ্গে সঙ্গে কাঁথি লোকসভা, এই দুটো লোকসভা তৃণমূলের ছিল। অনেক ডায়লগ মারছিলেন না মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তাদের ডায়লগ কিন্তু ফুস, কারণ এই দুটো আসন তো আটকাতে তারা পারবেনই না। সকালেই যা ট্রেন্ড, সকালেই যা রয়েছে, যেভাবে সহাস্য বদনে বললেন শুভেন্দু অধিকারী, পরিষ্কার বুঝিয়ে দেয় যে তিনি কতটা আত্মবিশ্বাসী। এবং এই আত্মবিশ্বাস আসে এই কারণেই, কারণ হচ্ছে সংগঠনটা সেখানে মজবুত, এবং এই মজবুত সংগঠন যে জায়গা তৈরি করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে বিজেপির জেতা এবং বিজেপির যে ভোট পড়ছে, মানে যেভাবে ভোট পড়ছে, মানুষের ভোট যাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাচ্ছে, আর কেউ আটকাতে পারছে না। ওয়েবকাস্টিং হচ্ছে বড় একটা ফ্যাক্টর করে দিয়েছে। অর্থাৎ বুথে গিয়ে আমি ভোট করাবো, আমি এই করাবো, কাঁচকলা লবডঙ্কা কিচ্ছু করতে পারছে না। আর এখানে গিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস ধাক্কা খাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, হলদিয়াতে গিয়ে একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ, কোথাও দেখুন হিরণের সামনে বিক্ষোভ। আর এই বিক্ষোভ কার্যত দেখাচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর, আর তারাই তৃণমূল কংগ্রেসের সেই লোক যারা ভোট করায়, যারা বুথ জ্যাম করে, যারা প্রভাবিত করে ভোটারদের, যারা আটকে দেয় নিরপেক্ষ ভোটার, বা যারা মোদির দিকে দেবে, বা যারা তৃণমূল বিরোধী হবে তাদেরকে আটকাবে। এই আটকানোর কাজটাও তারা করতে পারছে না, কারণ কার্যত লড়াইয়ের ময়দানে দাপটের সঙ্গে লড়ছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওদিকে সৌমেন্দু অধিকারী আছেনই, তার সঙ্গে সঙ্গে হিরণ এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা পাল, এরা কিন্তু দাপুটে লড়াই লড়ছেন। এবং এই লড়াইয়ের জন্য কিন্তু যারা এই যে ভোট আটকে দেওয়া, মনে রাখবেন ভোট করানো আর ভোট আটকে দেওয়া এটা অদ্ভুত খেলা। সকাল সকাল নিজেদের দলের লোককে ভোট করিয়ে দাও, বাকি যারা ভোট দেবে মনে করছো, মানে স্কুটিনি করে দেখে নেওয়া হয় এই জায়গার লোকগুলো ভোট দিলে আমাদের বিরুদ্ধে যাবে, তাদেরকে আটকে দাও। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি সিপিএমও করতো, এই স্ট্র্যাটেজি তৃণমূলও করছে। এবং এই স্ট্র্যাটেজি না ধরলে আগামী দিনে অন্য দলও টিকবে না। আর এই স্ট্র্যাটেজিটাই কিন্তু চলে পশ্চিমবঙ্গে। আর এই স্ট্র্যাটেজি করতে গিয়ে মানুষের খুন হয়। রতিবালা আড়ি যেরকম মারা গেছেন, সেভাবে আজকে শুনলাম কেশিয়াড়িতে একজন মারা গেছেন তৃণমূল কর্মী। দেখুন, সিপিএম এর কর্মী মারা যাক বা তৃণমূলের কর্মী, বেদনা সব জায়গায় সমান। মানুষের মৃত্যু, তার যে ক্ষতি, সে ক্ষতি কেউ পূরণ করতে পারে না। তবে পশ্চিমবঙ্গের বুকে নজির গড়ে দিয়েছে এগিয়ে বাংলা বলা তৃণমূল কংগ্রেস, মাকে খুন করে। যে ঘটনার কোনো নিন্দা করার জায়গায় অন্তত আমি আর নেই, কারণ কারোর মাকে খুন করা এর চেয়ে বড় জঘন্য অপরাধ কিছু নেই। নিরীহ নিরাপরাধ একজন মা, নেতার মা হলে তাকে মারতে হবে এই ভাবা যায় না। আর মাকে মারার খুনিরা পহাল তবিয়েতে ঘুরে বেড়ায়, যাদের বিরুদ্ধে এফআইআর আছে, সেই দেবু না কি নাম আছে, দেবু রায়, সে নাকি বহাল তবিয়েতে থানায় যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। লজ্জা হওয়া উচিত। এফআইআরে যাদের নাম দেওয়া আছে সে থানা থেকে কি করে বেরিয়ে যায়, এটা জিজ্ঞাসা করতে ইচ্ছে করে। কারণ এফআইআরে যখন আমার নাম উঠে যায়, একদম কলকাতা থেকে পুলিশ এসে আমার বাড়িতে এসে তুলে নিয়ে চলে যায়। মানে ছেঁচড়াপনার কোন লেভেলে গেছে প্রশাসনগুলো, তার দেখলে ঘেন্না হয়, জঘন্য এরা। যাই হোক, উত্তেজনা আমার মধ্যে এসে যায় এসব দেখলে। মাকে খুন করা, তাকে সেই লোকগুলোকে যাদের নামে এফআইআর আছে তাকে কিছু করছে না পুলিশ, খুঁজে দেখছে আর কি, তদন্ত করছে। আর আমাদের এফআইআর করলো কে একজন, সঙ্গে সঙ্গে পুলিশ তুলে নিয়ে চলে গেল। আগের দিন এফআইআর, পরের দিন পুলিশ তুলে নিয়ে যায়। মানে কোন লেভেলের এরা! চাটতে চাটতে চটি, একদম চটি সাফা করে দিয়েছে তৃণমূলের। যাই হোক, যেটা বলছি, আজ কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে সাফ হয়ে গেছে, তৃণমূল কিন্তু সাফ হওয়া শুরু হয়েছে। এবং এই সাফ হওয়ার ধাক্কা বড় ভোট চলবে এবারে। ষষ্ঠ দফার ভোটে যেটা হতে চলেছে, এটা কিন্তু আমি বারবার বলেছিলাম, ষষ্ঠ দফার ভোট কিন্তু সর্বনাশ করে দেবে। আর সর্বনাশের জায়গায় রয়েছে তৃণমূলের, সম্পূর্ণভাবে সর্বনাশ হবে তৃণমূলের ষষ্ঠ দফা ভোটে। আপনি লিখে রাখুন,
সকালবেলা শুভেন্দু অধিকারীর এই হাসি মুখ বুঝিয়ে দিচ্ছে। দেখুন, আমি সেই ব্যক্তি যিনি 2019-এ অর্জুন সিংকে যখন মেরেছিল, যখন অর্জুন সিং মার খেয়ে বলেছিল যে আমাকে মেরেছে, আক্রান্ত হয়েছে, আমি তখন বলেছিলাম যে অর্জুন সিং ব্যাপক ভোটে জিতবে। আমি সেই ব্যক্তি কিন্তু যে বলেছিলাম বারবার যে আর কে হারবে জানি না, কে জিতবে জানি না, অর্জুন সিং জিতবেই। আজ আমি আবারও বলছি, বুক টুকে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ব্যাপক ভোটে জিতবে সেটা চিন্তার বাইরে। এবং তার সঙ্গে সঙ্গে সৌমেন্দু অধিকারী অদ্ভুতভাবে বিজেপির এই সকালবেলার যে ট্রেন্ড, যে কটা আসন বিজেপি জেতার জায়গায়, যেটা আমি অনুমান করেছিলাম আগের প্রতিবেদনে, মানে আমার যে প্রতিবেদন ছিল ষষ্ঠ দফায় সর্বনাশ হতে চলেছে, ওটা আপনি দেখবেন, সেই অনুমানের সঙ্গে একদম হুবহু অবিকল মিলবে। 4ঠা জুনের পর নয়তো আমাকে গালাগালি দেবেন, মাথা পেতে নেব। আজ সকাল বলে দিচ্ছে, মর্নিং সোজ দ্য ডে, সকাল বলে দিচ্ছে কি হতে চলেছে। আর তৃণমূল কংগ্রেস সাফা যে হতে চলেছে, শুভেন্দু অধিকারীর যে কি বলবো ভাবভঙ্গি, যে হাসি, যে আত্মবিশ্বাস বুঝিয়ে দিচ্ছে খেলা হয়ে গেছে। অর্থাৎ তৃণমূল সাফ। আর তৃণমূল সাফ হওয়ার খুব দরকার আছে। তৃণমূল সাফ হলেই বাংলা আবার ভালো হবে। বড় নোংরা করে দিয়েছে বাংলাকে, কি জায়গায় বাকি নেই। চুরি 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 করে অবাক হয়ে যাচ্ছিলাম। হলদিয়াতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলছে চাকরি চোর। এটা চোর, উল্টা চোর কোতোয়ালকে ডাটে বলেছিল, মানে শুনেছিলাম। এ তো ছেঁচেরা, মানে কি বলবো, জোর চোর, চিটিংবাজ। তৃণমূল কংগ্রেস বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোর। এদের কি বলবো, পানা পুকুরে ডুবে মরা উচিত, পানা পুকুরে ডুবে যাওয়া উচিত। এছাড়া ওদের উপায় নেই, রাস্তা নেই। লজ্জায় কোথায় থাকবে কোনো ঠিক নেই এদের। আর হারার পরে শুভেন্দু অধিকারী একটা কথা খুব সুন্দর বলেছেন, আমরা বোম ফাটাবো। মানে বোম মানে ওই নির্দিষ্ট সীমার বাইরে, মানে সীমার মধ্যে কি ডেসিবেল ফেসিবেল বাঁধা আছে না, বোম ফাটানোর ডেসিবেল বাঁধা। আর এই যে বড় বড় বোম মারছে, মানুষকে মেরে উড়িয়ে দিচ্ছে, ডেসিবেলের মাসি করে দিচ্ছে। যাই হোক, মানুষ মারার জন্য বোম ফাটালে তার ডেসিবেল মাপা হয় না, আর এমনি বাজি ফাটালে তার ডেসিবেলে নাকি মানুষের কান নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, পরিবেশবিদ ভালো থাকুন, সুস্থ থাকুন। মানুষ মরলেও একটু কাঁদুন, যে মানুষের মাথা লক্ষ্য করে বোম যখন মারে, যে বোম ফাটলে মানুষ মরে যায়, যে বোমের কারখানায় বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রশ্রয় গড়ে উঠছে অলিতে গলিতে, সেগুলো নিয়ে একটু ভাবুন। ওই 65 ডেসিবেল, 60 ডেসিবেল, এসব ভালো লাগে শুনতে। আর যখন বোম ফাটে, যখন মানুষ মরে যায়, যখন ছাদ উড়ে যায়, তখন কি ঘুমন নাকি শীত ঘুমে, জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়। আর এই বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো, মানে ছেঁচড়া পরজীবীগুলো, তারা কোথায় গিয়ে ঢুকে আছে এখন কে জানে, কে কার আড়ালে ঢুকে আছে জানি না। ত্রিশূলের আগায়, ত্রিশূলের মাথায় কন্ডম পড়ানো কবিতা লেখা কবি আজকে কোথায় আছেন আমি জানি না। বাংলার বুকে যখন মা মারা যায় তখন তারা প্রতিবাদ করে না। বাংলার বুকে যখন চাকরি চুরি হয় তখন তারা বলতে পারে না। বাংলার বুকে যখন খাদ্যমন্ত্রী জেলে চলে যায় তখন তারা বলতে পারে না যে খাদ্যে চুরি হয়েছে। পার্থ, অপা দেখে এরা চুপচাপ থাকে। আর কেষ্টর বাড়বাড়ন্ত দেখে ভাবে দরকার নেই বাবা, কোথায় চড়াম চড়াম গুড় বাতাসা আমাকেই না খাইয়ে দেয়। এই সব নিয়ে বাংলা রয়েছে, এরা তবু চুপ রয়েছে। যাই হোক, আর সময় নষ্ট করবো না আপনাদের। পরিষ্কার সত্যি কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু সাফ হওয়া শুরু হয়ে গেল। সকাল বলে দিল তৃণমূল কংগ্রেস সাফ হচ্ছে, বিকেল বলবে কি হচ্ছে, 4ঠা জুন জানবেন কি হয়ে গেছে, খেলা হয়ে গেছে। এখনকার মতো আসি। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন। এবার আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কি ভাবছেন এই বিষয়ে। এখনকার মতো আসি, খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।